গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের বোলপুরে চতুর্থ দিন। সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি কঙ্কালী মাতা মায়ের মন্দিরে। টোটোওয়ালা চলে এসছে, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। দিদি আমাদেরকে এগিয়ে দিতে বেরিয়ে এসছে, আর টোটো দাদার কিন্তু কথার দাম আছে। 8:30 বলেছিলাম তো 8:30তেই এসে হাজির। তন্ময়কে আর সোনাইকে সকালের জলখাবার খাইয়ে দিয়েছি, আমি কিন্তু কিছু খাইনি। ওইখানে পুজো দেওয়ার পরে কিছু খেয়ে নেব। আর এত হাওয়া দিচ্ছে যে সোনাইয়ের অবস্থাটা শুধু দেখো। দিদিদের বাড়ি থেকে কঙ্কালীতলা মায়ের মন্দির বেশ অনেকটা, প্রায় 18-19 কিলোমিটার হবে। আর যাওয়ার পথে এই যে সোনাঝুরির হাট পার করে চলে এলাম। এত বড় সোনাঝুরির বনে হাট বসেছে, একদিন হাট দেখে কি মন ভরে? ইচ্ছে করছে এক্ষুনি একবার নেমে গিয়ে হাটে বাজার হাট করে নিই, কিন্তু আগে মন্দিরে পুজো দিয়ে আসি, তারপরে যদি সুযোগ সময় হয় একবার হাটে নামবো। এই এত সকালবেলাতেই দেখো কত টোটো এসে এখানে হাজির হয়েছে। মানে হাট শুরু হতে হতেই মানুষজনের ভিড় শুরু হয়ে যায়। আর সোনাঝুরির হাট পার করে এই সোনাঝুরির ফাঁকা বনটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আগে ছবিতে দেখতাম এই বনেই সবাই এসে ছবি তুলতো। আমরা এখন প্রায় অনেকটা রাস্তায় পার করে চলে এসেছি। মন্দির এখান থেকে খুব একটা বেশি দূরে না, টোটো দাদা তাই বলল। কালকে বৃষ্টি হওয়ার জন্য তো আসতে পারলাম না, আজকে ওয়েদারটা আরও ঠান্ডা হয়ে গেছে। এই যে রাস্তার দুই পাশে পুজোর জিনিসের এত দোকান, তার মানে মন্দির নিশ্চয়ই সামনেই আছে। আর টোটো থেকে নামতে না নামতেই এই দোকান থেকে ও দোকান থেকে ডাকতে শুরু করে দিয়েছে। আর হাতে চলে এলো টোটো গ্যারেজ করার রসিদ। এবার টোটো থেকে নেমে পড়লাম, আর মন্দির ঢুকতেই দেখি কি সুন্দর একটা পলাশ ফুলের গাছ দিয়ে ওই যে সামনে মন্দির হাঁটতে শুরু করলাম। আর আমরা পুজোর জিনিসপত্র কিনবো না, কারণ আমরা পুজো দেব না, আমরা শুধু মাকে দর্শন করে প্রণাম করে চলে আসব। কারণ আমাদের এখন কালসর চলছে, আমাদের বংশের একজন মারা গিয়েছিল, সেই জন্য এখন আমরা পুজো দিতে পারবো না। এই হলো মন্দিরের পরিবেশ, ভীষণ সুন্দর। আজকে তার উপর রোদ নেই, আরও বেশ ভালো লাগছে। মূল মন্দিরের আশেপাশে বিশাল ফাঁকা জায়গা, আর সব জায়গাতেই যেটা এখন লেখা থাকছে, এখানেও লেখা রয়েছে আই লাভ কঙ্কালীতলা। আমাদের খুব সুন্দরভাবে ঠাকুর দর্শন করা হয়ে গেল। আজকে মন্দির একদমই ফাঁকা, পুজো দিতে কোনো লাইন নেই, ভিড় নেই। খুব ভালোভাবে আমরা মাকে দর্শন করলাম। খুব সুন্দরভাবেই সবাই আসছে, পুজো দিচ্ছে আর চলে যাচ্ছে। একদমই ফাঁকা আছে আজকে, ওই জন্য আমাদের সোনাইকে নিয়েও আমরা খুব সুন্দরভাবে ঠাকুর দর্শন করলাম। মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে চারিপাশটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর মন্দিরের পাশেই রয়েছে কুণ্ড, আর এই কুণ্ডকে ঘিরেই এই দেবীর মাহাত্ম্য। বহু দূর দূর থেকে এই স্থানে ধ্যান সাধনা করতেও অনেক মানুষ এখানে হাজির হয়। সতীমাতার 51 পীঠের মধ্যে এটিও একটি পীঠ। শোনা যায় এখানে সতীমাতার কাঁখাল অর্থাৎ কোমরের অংশ পড়েছিল, সেই থেকেই এই স্থানের নাম হয় কঙ্কালীতলা। আর মন্দিরের পাশেই যে কুণ্ডটি রয়েছে, শোনা যায় এই কুণ্ডতেই সেই অংশ পড়েছিল। আর শোনা যায় এই কুণ্ডর সঙ্গে নাকি কাশীর মণিকর্ণিকা ঘাটেরও সংযোগ আছে। আর আমাদের সঙ্গে তো তোমরা সবাই দেখলে যে এই মন্দিরে কোনো মূর্তি নেই, এখানে কালী মাতার বাঁধানো ফটোতেই সারা বছর পুজো করা হয়। তবে বাড়িতে দিদির কাছে শুনছিলাম যে চৈত্র মাসে একবার এখানে মূর্তি ঠাকুর বানিয়ে পুজো করা হয়, আর এখানে কদিনের জন্য একটা উৎসব হয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ভোগ মন্দির, এখানে আশা করি প্রতিদিনই দর্শনার্থীদের ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। তবে মনে হয় কুপনটা আগেই থেকেই কেটে নিতে হবে। এটা যেহেতু সব মন্দিরেই হয়ে থাকে, এখানেও নিশ্চয়ই সেরকমই ব্যবস্থা। মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম আমাদের টোটো যেখানে দাঁড় করানো ছিল সেখানে। ওইখানে গিয়ে দেখলাম একটা খুব সুন্দর সাদা রঙের শিব মন্দির।
তাছাড়া টুকটাক দোকানপাটও আছে। আর আমি তো খেয়ে আসিনি, ওই জন্য একটা পুরীর দোকানে ঢুকে পুরি তরকারি খেয়ে নিলাম। তারপরে সোজা দিদিদের বাড়ির পথে রওনা দিলাম। বেশি দেরি করা যাবে না, কারণ অনেকটা পথ তো, সোনাইকে আবার বাড়ি গিয়ে খাওয়ানোর ব্যাপার আছে। আর মেয়ে আমার আস্তে আস্তে টোটোতে একটু ঘুমিয়েও পড়েছিল। বাড়ি চলে এলাম, আর দিদি তো আমাদের জন্য না খেয়েই বসে আছে। আর আসার সঙ্গে সঙ্গে জামা টামা আর চেঞ্জ করলাম না, খাবার টেবিলে বসে পড়লাম। একেবারে খাওয়া দাওয়া করে তারপরে আমাদের রুমে যাব, দিয়ে চেঞ্জ করব সব। আর আমরা সবাই একসঙ্গেই খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। সোনাইকেও একসঙ্গেই খাইয়ে দেব, ওকে খাওয়াতে গেলে আবার অনেকটা টাইম লেগে যাবে। আর আজকে দিদি রান্নাও করেছে অনেক রকমের, আমাদেরকে একেবারে থালা সাজিয়ে খেতে দিয়েছে। আজকে রান্না করেছে ভেন্ডি আলু ভাজা, বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট, মাছ ভাজা, মাছের কালিয়া, মসুরির ডাল, আলু পটলের তরকারি, চাটনি, কত কিছু। তখন খাওয়া দাওয়া করে একটু ঘরে গিয়ে ঘুমিয়েছিলাম। আবার দিদিদের ঘরে চলে এসেছি, সন্ধ্যে থেকে এখানেই আছি। এখানে এখন একটু গল্প টল্প করবো, কালকে তো আমরা চলে যাচ্ছি। তারপরে একেবারে খাওয়া দাওয়া করে ঘরে যাব। ও মেশিনটা দেখবে, ওইখানে গরম হচ্ছে সেটা। হ্যাঁ, ও লিজার্ট আছে, লিজার্ট লিজার্ট ও লিজার্ট কোথায়? ওই যে লিজার্ট। ওরা একটু সবাই মিলে বাইরে গল্প করছে, আমি একটু মাসিমার ঘরে এলাম। মাসিমার এই কাজগুলো না দেখলে জানতেই পারতাম না যে মাসিমার মধ্যে এত গুণ আছে। এখনও পর্যন্ত এই সেলাইগুলো করেই যাচ্ছে, সেলাইগুলো এত সুন্দরভাবে করছে। আর দেওয়াল পেন্টিংও করেছে, তারপরে আরও কত রকমের কাজ, হাতের কাজ। দিদির কাছে শুনলাম ভালো গিটার বাজায়, বা গান করে, ভালো রান্না করে। দারুণ করেছো, খুব সুন্দর লাগছে। তবুও তো খুব সুন্দর হয়েছে। ওইখানে একটা টেবিল ক্লথও দেখলাম, খুব সুন্দর। খাওয়া দাওয়া করতে অনেকটাই দেরি হয়ে গেল, সবার সঙ্গে গল্প করতে করতে সবার খাওয়া হয়ে গেছে। আমি আর দিদি এখন লাস্টে খাচ্ছি। আজকে রুটি ভাত সবই নিয়েছি, অল্প একটু ভাত নিয়েছি আর একটা রুটি নিয়েছি। দিদি আজকে রুটি আর ডিম তরকা করেছে, আর আমি একটু ভাতের সঙ্গে পটলের তরকারি আর লাউয়ের ঘন্ট আর ডাল নিয়েছি। আর সোনাই এখন মাসিমাকে নিয়ে পড়েছে, মাসিমার হাতে কী সব দিচ্ছে আর ওই রকম করে খেলছে। এই দুদিনের মধ্যেই মাসিমার সঙ্গে খুব ভাব করে নিয়েছে দেখছি। খাওয়া দাওয়া সেরে দিদিদের ঘরে থেকে এবার আমাদের ঘরে যাচ্ছি ঘুমোতে। আর এখন রাত্রি প্রায় 11টা পার হয়ে গেছে। আর শুধু এই দিদিদের বাড়ি থেকে গেস্ট হাউস যাওয়ার রাস্তাটা একবার দেখো। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, কেন জানি না, এখন তো শীতকাল না, তবুও যেন একদম কুয়াশা পড়ে গেছে। পুরো বাগানটাই তো অন্ধকার, কেবলমাত্র এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, কেবল এই রাস্তাটার লাইটগুলোই জ্বলছে। আর যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে ধোঁয়ার ভেতর ঢুকে যাচ্ছি। কি যে ভয়ানক লাগছে কি বলবো। আমার তো এই রাস্তা দিয়ে যাচ্ছি আর মনে পড়ছে হিন্দি রাজ মুভিটার কথা। ওই যে জঙ্গলের ভেতর যে সিনটা দেখিয়েছিল, ওইটার মতো লাগছে। তন্ময় তো আমার পিছনে পিছনে আসছে, আর আমি পিছন ফিরে একবার করে দেখছি যে ও আমার পিছনে কতটা দূরে আছে। ওই দেখো চলে এসেছি আমাদের ঘরের সামনে, এবার একটু নিশ্চিন্ত। গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠে পড়েছি একেবারে সকাল সকাল। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। ঘড়িতে এখন বাজে 6:45। আমরা ব্যাগপত্র নিয়ে এখন গেস্ট হাউস থেকে চলে যাচ্ছি দিদিদের ঘরে। ব্যাগটা কালকে রাত্রেই সব গুছিয়ে রেখেছিলাম, সকাল সকাল বেরোবো বলে। আমাদের ট্রেন আছে সকাল 8:30টায়। আসছি, ভালোভাবে থাকবে, আবার আসবো। হ্যাঁ, দিদিদের ঘরে এসে আমরা চাটা খেলাম, সোনাইকে দুধ করে খাওয়ালাম। টোটোওয়ালাও আমাদের চলে এসেছে। সোনাই টাটা করে দাও।
দেখো মানু দিয়ে এসেছে। আসছি, টাটা। ওই দেখো দূরে শিলা দিয়ে আর দিদি দাঁড়িয়ে আছে, ওইখান থেকে টাটা দিচ্ছে। বেশ কদিন খুব ভালো লাগলো, জায়গাটাও আমার খুব ভীষণ ভালো লেগেছে, আর দিদিদের বাড়িটা তো আরও ভালো লেগেছে। গেস্ট হাউস পার করে চলে যাচ্ছি এবার। মাঝে একদিন বৃষ্টি হলো ঠিকই, কিন্তু আমাদের বোলপুরের ঘোরাটা বেশ ভালো হলো। আমরা এখন স্টেশন পৌঁছে গেলাম, ঠিক টাইমে পৌঁছে গেছি। ট্রেনেও উঠে পড়েছি, আর আমাদের তো আগে থেকেই রিজার্ভেশন করাই ছিল, বসতে পাওয়ার কোনো অসুবিধা নেই, বসেও পড়েছি। আর এটা এখন বোলপুরের প্রান্তিক স্টেশন পেরিয়ে যাচ্ছি। কোথায় চলে গেছে? যা, টাটা করতে, টাটা করতে, টাটা কর, টাটা কর, টাটা কর। এই দেখো আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি, কত তাড়াতাড়ি পৌঁছে গেছি। ওভারব্রিজ পার করে আমাদের গাড়ির কাছে চলে এসেছি। যাওয়ার সময় যেমন মোরগ্রাম স্টেশন থেকেই ট্রেন ধরেছিলাম, আসার সময় তো এই স্টেশনেই এলাম। আর এখন ঘড়িতে বাজে সকাল 11টা। আজকে রোদটাও বেশ উঠেছে, আর তার ফলে গরমও লাগতে শুরু করে দিয়েছে। আর এর মধ্যেই আমরা আমাদের বাড়ির গলিতেও পৌঁছে গেলাম। আর সোনাইটাও একটু ঝিমিয়ে পড়েছে, আর কথা বলতে বলতে আমাদের বাড়ির সামনেও চলে এলাম। আমাদের এই ছোটোখাটো ভ্রমণটা বেশ ভালোই হলো। আবার কবে বাড়ি থেকে বেরোবো তার ঠিক নেই। তো সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ততক্ষণ জন্য সবাইকে টাটা।